লর্ডকে মুখ বেজার করে বললেন, ভেবেছিলাম বটে ক্যানারিতে নামব, কিন্তু এখানে হামবন্ড পাহাড়ের যে 5টা অংশ আছে তা অনেক আগেই আমি দেখে নিয়েছি। এমনকি আগ্নেয় পর্বতের ভেতর পর্যন্ত নেমে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিয়েছি। দেখার মতো আর কিছুই এখানে নেই। আপনারা তো এরপর ক্যাপ ভাদিতে জাহাজ নোঙর করছেন, আমি বরং সেখানেই নেমে যাব, যদিও সেখানেও দর্শনীয় কিছু নেই। তবে একটা কথা কি জানেন, দেখার মতো চোখ মন থাকলে সবকিছু বিশিষ্ট হয়ে উঠতে পারে, আর পর্যবেক্ষণের অন্য নামই তো বিজ্ঞান। 3রা সেপ্টেম্বর ডানকান ক্যাপ ভাদিতে নোঙর করল। কর্কটক্রান্তি অতিক্রম করার সময়ই আকাশ মেঘে ছেয়ে রেখেছিল। এবার মুষলধারে বৃষ্টি নামল। পাচালেন এখানে এসেও বাহানা শুরু করে দিলেন, কিছুতেই জাহাজ থেকে নামতে রাজি হলেন না। অজুহাত দেখালেন 1.5-2 মাসের আগে এখান থেকে ফেরার জাহাজ পাওয়ার সম্ভাবনা নেই, আর যা বৃষ্টি, মূল্যবান সব যন্ত্রপাতি ভিজে বরবাদ হয়ে যাবে, আর দেখার মতো তেমন কিছু নেই যাতে এতগুলো দিন কাটাতে পারবেন। লর্ড গ্লেনারভান মুচকি হেসে বললেন, এবার কিন্তু একেবারে চিলি বন্দরে গিয়ে জাহাজ ভিড়বে। যদি চান তো আমাদের সঙ্গেই চলুন। প্যাটাগোনিয়ার ইন্ডিয়ানদের দেখে ও আলাপ পরিচয় করে আনন্দ পাবেন। তারা অবিকল পাঞ্জাবের ভারতীয়দের মতো। তিব্বতের ইয়ারো যাবো চৌ দেখতে না পেলেও রিও কলোরাডো দেখেও চোখ ও মন কম তৃপ্ত হবে না। লেডি হেলেনাও তাকে তাদের সঙ্গী হতে অনুরোধ করলেন। শেষ পর্যন্ত আমতা আমতা করে হলেও ডানকান জাহাজেই থাকবেন, প্যাটাগোনিয়াতেই যাবেন। আগন্তুক বাজালেন বারক রবার্টের গায়ে মাথায় হাত বুলিয়ে বললেন, বাছা, তোমাকে আমি একজন নামজাদা ভৌগোলিক তৈরি করে ছাড়ব। বালক রবার্টকে নিয়ে কতজন কত রকম চিন্তাই না করেছেন। ইতিপূর্বে ক্যাপ্টেন তো বলেই রেখেছেন তাকে পাক্কা নাবিক তৈরি করবেন। লর্ড গ্লেনারভানেরও একই ইচ্ছা, তবে তিনি তাকে একজন সত্যিকারের ভদ্রলোক তৈরি করবেন। মেজর মত প্রকাশ করেছেন তাকে রীতিমতো দুরন্ত ও অসম সাহসী করে তুলবেন। আর লেডি হেলেনা চান সে ভবিষ্যতে একজন সহৃদয় দয়ার অবতার হয়ে উঠুক। পেচালেন জাহাজের ডেকের এক কোণে এক গাদা বই পেলেন। সেগুলো সবই স্পেনীয় ভাষায় লেখা। বইগুলো পাঠোদ্ধার করতে হলে সবার আগে স্পেনীয় ভাষাটা রপ্ত করতেই হয়। অত্যুৎগ্র আগ্রহ ও অসাধারণ প্রতিভা বলে তিনি মাত্র কদিনের মধ্যেই ভাষাটা রপ্ত করে ফেললেন। পেজালেন একদিন ডেকের উপরে রবার্টকে নিয়ে দাঁড়িয়ে তাকে আমেরিকার ইতিহাস সম্বন্ধে জ্ঞানদান করছেন। প্রসঙ্গক্রমে তিনি বললেন, পরিতাপের বিষয়টা কি জানো রবার্ট? অদৃষ্ট বিড়ম্বিত কলম্বাস কিন্তু জানতে পারেননি তিনি একটা মহাদেশের আবিষ্কারক। তার অনন্য কীর্তির কথা জানার আগেই তাকে পরপারে পাড়ি জমাতে হয়েছে। তিনি দেশ থেকে যাত্রা করেছিলেন এশিয়ায় পাড়ি জমানোর সোজা পথ আবিষ্কারের আশা নিয়ে, কিন্তু তিনি মধ্য আমেরিকায় পৌঁছে ধরেই নিলেন জাপান বা চীনের ভূখণ্ডে পৌঁছে গেছেন। তিনি স্বপ্নেও ভাবতে পারেননি নতুন এক মহাদেশের মাটিতে অবস্থান করছেন। সেজন্যই তো তার নামে কোনো কিছুই নামকরণ হলো না। আমেরিকা নামকরণ হয়েছে আমেরিগো ভেসপুসি নামানুসারে, আর ম্যাগেলান অন্তরীপের নাম দেওয়া হয়েছে নাবিক ম্যাগেলানের নামানুসারে। ম্যাগেলান অন্তরীপে জাহাজ হাজির হলো। এখানকার মানুষগুলো অদ্ভুত আকৃতি ও দৈর্ঘ্য বিশিষ্ট। এদের দেহকাণ্ডের তুলনায় পা দুটো খুবই ছোট, বসে থাকলে একরকম উচ্চতা মনে হয়, আবার যখন সোজা হয়ে দাঁড়ায় তখন অন্যরকম দেখা যায়। অবাক হবার মতো ব্যাপারই বটে। ডানকান জাহাজ ক্লাইভ বন্দর ছাড়ার 42 দিন পর তালকাহুয়ানো উপসাগরে পৌঁছল। জাহাজ নোঙর করা মাত্র লর্ড গ্লেনারভান পাজালেনকে নিয়ে তীরে নামলেন। তারা সোজা কাস্টমস হাউসে গিয়ে ঢুকলেন। জিজ্ঞাসাবাদ করে জানতে পারলেন প্রায় 1 ঘন্টা গেলে ইংরেজ কনসালের দেখা পাওয়া যাবে। জায়গাটার নাম কনসিপসিয়ন। দুটো ঘোড়া ভাড়া করে উভয়ে কনসাল ভদ্রলোকের সঙ্গে দেখা করলেন। ইংরেজ কনসাল লর্ড গ্লেনারভানের মুখে তাদের আগমনের কারণ শুনে পরিষ্কার জানিয়ে দিলেন ক্যাপ্টেন গ্রান্টের জাহাজডুবির কথা তিনি কারো মুখে শোনেননি। উপায়ন্তর না দেখে তারা হতাশ হয়ে ফের বন্দরে ফিরে এলেন। 6 জন লোক নিযুক্ত করা হলো। উপকূল ধরে এগিয়ে গিয়ে স্থানীয় লোকজনের মুখ থেকে জাহাজডুবির কোনো খবর সংগ্রহ করতে পারেন কিনা। বৃথা চেষ্টা, তারাও বিষণ্ণ মুখে ফিরে এলো। এবার বোতল থেকে পাওয়া কাগজ 3টের বক্তব্য ভালো করে পাঠ করে পাচালেন বললেন, লর্ড,
দেখা যাচ্ছে কয়েকটা শব্দের ভুল অর্থ করা হয়েছে বলেই সমস্যায় পড়তে হয়েছে। কই, ক্যাপ্টেন গ্র্যান্ট তো বন্দী হব এমন কোনো কথা লেখেননি। হয়তো তিনি বলতে চেয়েছেন বন্দী হয়ে গেছি। ইন্ডিয়ানদের হাতে বন্দী হওয়ার পর তিনি এ কাগজ তিনটের বক্তব্য লিখেছিলেন, আর কাগজ তিনটে সহ বোতলটা ভাসতে ভাসতে সমুদ্রে হাজির হয়েছে। এখন আমাদের কর্তব্য একটাই, ৩৭ ডিগ্রি সমান্তরাল রেখা আমেরিকার উপকূলকে যেখানে স্পর্শ করেছে সে রেখা বরাবর জাহাজ নিয়ে আটলান্টিকে হাজির হওয়া। আশা করা যাচ্ছে জাহাজডুবির লোকজনদের কারণ না কারণ দেখা মিলবেই, আর এটাই কিন্তু একমাত্র সম্ভাবনাময় লর্ড। কিন্তু আমরা কি? লর্ডকে কথাটা শেষ করতে না দিয়েই পাচালেন আবার বলতে শুরু করলেন, আমার দৃঢ় বিশ্বাস রিও নিগ্রো বা রিও কিলোরাডি নদী কোনো না কোনো শাখা নদীর নিকটবর্তী কোনো রেড ইন্ডিয়ানদের হাতে ক্যাপ্টেন গ্রান্ট কয়েদ হয়েছেন। আমরাই তাকে উদ্ধার করব, আর যদি প্রয়োজন হয় তবে মেজর ম্যাকনাপসের সৈন্যবাহিনীর সাহায্য নিতে পারব। 14 অক্টোবর সেন্ট অ্যান্টোনিও এবং ক্যাপ কোরিয়েন্তিসের মধ্যবর্তী স্থানে ডানকানকে দাঁড় করিয়ে লর্ড, পাজালেন, মেজর এবং রবার্ট জাহাজ থেকে নেমে এগিয়ে গেলেন, আর জাহাজে রইলেন লেডি হেলেনা আর মেরি। লর্ডের সঙ্গে 3জন নাবিকও গেল। কুলে নেমে লর্ড এক ছোকরা ও 3জন স্থানীয় লোককে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য সঙ্গে নিয়ে নিলেন। একজন ইংরেজ তাদের দলপতি, তার নাম কাটাপেচ। তার পেশা জাহাজের যাত্রীদের পথ দেখিয়ে কোর্ডিলেরার গিরিসংকট অতিক্রম করে আর্জেন্টিনার পথ প্রদর্শকের কাছে পৌঁছে দেয়া। ঘোড়ায় চেপে তারা যাত্রা করলেন। 17 অক্টোবর দূরবর্তী একটা পর্বত তাদের নজরে পড়ল। পথে যেতে যেতে যেসব নদী পড়ছে তাদের মধ্যে যাদের নাম মানচিত্রে স্থান পায়নি, পেজালেন তাদের নাম বিবরণাদি দিনলিপির পাতায় টুকে নিতে লাগলেন। এবারই অভিযাত্রীরা পথ চলার কষ্ট কাকে বলে হাড়ে হাড়ে টের পেলেন। পাহাড়, পার্বত্য পথ, ঘন ঘন চড়াই উতরাই, আন্দিজ পর্বত বিগনোর জন্য আনটুকো গিরিসংকটের পথ ধরতে হলো। বড়ই দুর্গম এ পথ, খচ্চর পর্যন্ত পথ পাড়ি দিতে নাজেহাল হয়ে যায়। কাটাপেচ এ পথে যেতে রাজি হল না। খচ্চর আর তার দলবল নিয়ে সে এখান থেকে কেটে পড়ল। অল্প সময়ে পথ পাড়ি দিতে পারবে বলেই অভিযাত্রীরা একরকম জেদ করেই এ পথ বেছে নিলেন। 12,000 ফুট ওঠার পরেই সবার শ্বাসকষ্ট দেখা দিল, ফুসফুস ফেটে যাওয়ার জোগাড় হলো। সবাই কাহিল হয়ে পড়ল। শেষ পর্যন্ত প্রায় বুকে হেঁটে পথ পাড়ি দিতে লাগল। আর বালক রবার্টকে তো একজন নাবিক কাঁধে করে আবার টেনে হিচড়ে নিয়ে চলল। অভিযাত্রীরা যখন একেবারে সঙ্গীন হয়ে পড়ল তখন অদূরে একটা ঝুপড়ি ঘর দেখতে পেল। ঝুপড়ি ঘরটার কাছে গিয়ে অভিযাত্রীরা দেখল সেটা প্রায় বরফ চাপা পড়ার জোগাড় হয়েছে। এটা রেড ইন্ডিয়ানদের আস্তানা। বরফ সরিয়ে মেজর সেটাকে কোনো রকমের রাত কাটানোর উপযোগী করে তুললেন। বিকট একটা শব্দ শুনে অভিযাত্রীরা ঘুম থেকে হুড়মুড় করে উঠে পড়লেন। ভয়ঙ্কর এক সংকটের মুখে পড়েছে তারা। ঝুপড়ি ঘরটা সহ পাহাড়ের বিশালায়তন একটা অংশ ঘন্টায় 50 মাইল বেগে নিচে নেমে যেতে লাগল। যে যেদিকে পারল ছিটকে পড়ল। তুষারের রাজ্য থেকে নিচের বনাঞ্চলে এসে হাজির হল। মেজর কোনো রকমে পরিস্থিতিটা সামাল দিয়ে উঠে দাঁড়ালেন। এক এক করে সবাইকে খোঁজাখুঁজি করে বের করলেন, কিন্তু দীর্ঘ তল্লাশি চালিয়েও রবার্টকে কোথাও পেলেন না। ভূমিকম্পের ফলেই অভিযাত্রীদের এমন অবর্ণনীয় দুর্গতি। রবার্ট কোথায় হারিয়ে গেল সে? তাকে না নিয়ে ক্যাপ্টেন গ্রান্টের সামনে অভিযাত্রীরা দাঁড়াবেন কি করে? সবাই মিলে উম্মাদের মতো তার নাম ধরে ডাকাডাকি করল। না, কেউই সাড়া দিল না। দুপুর পর্যন্ত হন্যে হয়ে তল্লাশি চালিয়ে সবাই যখন হতাশ হয়ে হাল ছেড়ে দিলেন, ঠিক তখনই অতিকায় একটা কন্ডর পাখিকে দেখা গেল। সবাই একে দক্ষিণান্দিজের বাদশা বলে। 20,000 ফুট উপর থেকেও এরা নিচের শিকার, বাদুড়, ছাগল, ভেড়া, খচ্চরের বাচ্চা প্রভৃতি দেখতে পায়। চোখের পলকে ছো মেরে পাহাড়ের চূড়ায় নিয়ে চলে যায়। মুহূর্তে কন্ডরটা ঠোঁট আর পায়ের নখ দিয়ে আঁকড়ে ধরে একটা দেহকে বয়ে নিয়ে যেতে দেখল অভিযাত্রীরা। মেজর যন্ত্রচালিতের মতো লর্ড গ্লেনারভানের হাত থেকে রাইফেলটা ছিনিয়ে নিয়ে চালিয়ে দিলেন কন্ডরটাকে লক্ষ্য করে। লক্ষ্যভ্রষ্ট হল গুলিটা।
পর মুহূর্তেই গোপন অন্তরাল থেকে একটা গুলি ছুটে এসে কন্ডরটার মাথায় আঘাত করল। শূন্যে কয়েকবার পাক খেয়ে অতিকায় পাখিটা নদী থেকে 10 ফুটেক দূরে ধীরে ধীরে পড়ে গেল। সবাই উদ্ভ্রান্তের মতো ছুটোছুটি করে গিয়ে দেখল আহত কন্ডরটার ডানার ভিতরে রবার্টের মাথাটা ঢুকে রয়েছে। লর্ড গ্লেনারভান টানাটানি করে রবার্টের মাথাটা পাখির ডানার ভেতর থেকে বের করে ব্যস্ত হয়ে তার বুকে কান পেতে সোল্লাসে চেঁচিয়ে উঠলেন, আছে, প্রাণ আছে, বেঁচে আছে, রবার্ট বেঁচে আছে। নদী থেকে রুমাল ভিজিয়ে এনে তার চোখে মুখে জল ছিটিয়ে দিতেই সংজ্ঞা ফিরে এলো। সবার মনে একই প্রশ্ন, মেজরের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে থাকলে কার গুলিতে কন্ডরটা আহত হয়ে মাটিতে পড়ল? কে সে? সেই পরব্রতকারী ব্যক্তিটা কে? কি বা তার পরিচয়? মুহূর্তকাল পরেই দীর্ঘাকৃতি এক পুরুষ মূর্তিকে দেখা গেল একটা পাথরের ছায়ের উপর দাঁড়িয়ে থাকতে। ফিতে দিয়ে মাথার লম্বা চুলগুলো বাঁধা, চোখ মুখে কালো, সাদা আর লাল রঙের ছোপ। শেয়ালের চামড়ার কোটটা হাঁটুর তলা পর্যন্ত ঝুলে পড়েছে। ষাঁড়ের চামড়ার বুটটা দুমড়ে মুচড়ে গেছে। পাজালেন ও লর্ড গ্লেনারভান তার সঙ্গে কথা বলে নাম ও পরিচয় জানার চেষ্টা করলেন। ইচ্ছা থাকলেও কেউ কাউকে মনের কথা বোঝাতে পারলেন না। তবে লোকটা আকার ইঙ্গিতে যা বলল তাতে কোনো রকমে উদ্ধার করা গেল অজানা অচেনা পাহাড়ি হিতাকাঙ্ক্ষীর নাম থালকেভ। এর অর্থ বজ্র, পেশায় পথ প্রদর্শক। থালকেভ দৌড়ে গিয়ে কিছু বুনো পাতা এনে রস করে রবার্টের ক্ষতস্থানে ঘষাঘষি করে তার স্বাভাবিকতা ফিরিয়ে আনল। অভিযাত্রীরা থালকেভকে পথ প্রদর্শক হিসেবে সঙ্গে নিয়ে নিল। সে লর্ড গ্লেনারভানকে 7টা ঘোড়া কিনিয়ে দিল। পথ যতই বন্ধুর হোক না কেন, পথ পাড়ি দিতে তার পা দুটোই যথেষ্ট। 22 অক্টোবর অভিযাত্রীরা থালকেভের পরামর্শে পশ্চিম থেকে আরও পূর্বে অগ্রসর হতে লাগল। সারাদিন পথ চলে তারা 38 মাইল অতিক্রম করে একটা নদীর তীরে হাজির হল। পাজালেন যেন একটা জ্যান্ত ভূগোল বই। এক এক করে নদী, পাহাড় প্রভৃতির নাম অভিযাত্রীদের কাছে বলে যেতে লাগলেন। ঝড়ের সম্ভাবনা দেখা দিলে ঝোলা থেকে ব্যারোমিটারটা বের করে তার পারদ স্তম্ভের দিকে চোখ বুলিয়ে নিয়ে বললেন, পারদ স্তম্ভের গতি ঊর্ধ্বমুখী। পারদ স্তম্ভ নিম্নমুখী হলে বোঝা যেত ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে, অতএব ভয়ের কিছু নেই। কার্যত হলোও তাই। সন্ধ্যার দিকে সামান্য ঝড় উঠলেও রাত 1টার মধ্যে থেমে গেল। পথ প্রদর্শক থালকেভ কথা প্রসঙ্গে পাজালেনকে বলল, হুজুর, আপনারা সোজা পূর্ব দিকে চলেছেন যে বড়, সেদিকে আপনাদের কাউকে কয়েদ করে রেখেছে বুঝি? শুনেছি গত বছর 2 আগে এক শ্বেতাঙ্গকে রেড ইন্ডিয়ানরা কয়েদ করে রেখেছে। ব্যাস, এর বেশি কিছু বলতে পারবো না। পথ প্রদর্শক থালকেভের কথায় অভিযাত্রীদের মধ্যে অবর্ণনীয় আশার সঞ্চার হল। 26 অক্টোবর অভিযাত্রীরা রেড ইন্ডিয়ানদের চামড়ার সেতু ধরে ধরে কোনো রকমে কলোরাডো নদী অতিক্রম করল। এবার তারা বিভিন্ন প্রকার খনিজ পদার্থে পরিপূর্ণ তেতো জলের হ্রদের ধারে উপস্থিত হল। এবারের পথ আরও বন্ধুর। অভিযাত্রীদের পথ পাড়ি দিতে নাকের জল আর চোখের জল একাকার হতে লাগল। তার উপর ইয়া বড় বড় মশার কামড়ে পাজালেনের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠল। অভিযাত্রীরা যখন লেক শালিনার তীরে পৌঁছলেন তখন রাত্রি 8টা বাজে। লেকে এক ফোঁটাও জল নেই। একসময় সোডিয়াম ক্লোরাইডের জন্য বুয়েন্স আয়ার্স নগরে এর জল নিয়ে যাওয়া হতো। অভিযাত্রীরা এবার দুভাগে বিভক্ত হয়ে গেল। 37 ডিগ্রি সমান্তরাল রেখা বরাবর গেলেন লর্ড গ্লেনারভান, রবার্ট আর পথ প্রদর্শক থালকেভ, আর অন্য দলটা জলের খোঁজে দক্ষিণ দিকে 75 মাইল পথ ঘুরে। শেষমেশ 2 দলের এক জায়গায় মিলিত হওয়ার কথা। লর্ড গ্লেনারভানের দল পরের দিন হাজির হল গুয়ামিনি নদীর পাড়ে। নদীর ঠান্ডা পানি খেয়ে ঘোড়া আর মানুষগুলোর প্রাণ বাঁচল। একটা পরিত্যক্ত খোয়ারের মধ্যে তারা রাত কাটাতে লাগলো। মাঝরাতে থালকেভের ঘুম চটে গেল। ঝিম মেরে পড়ে রইল খড়ের বিছানায়। অকস্মাৎ জমাট বাঁধা অন্ধকারে অনুজ্জ্বল একটা আলো দেখে সে ঝট করে বসে পড়ল। তার মনে হলো কারা যেন অন্ধকারে বারবার সরে যাচ্ছে, ঘাসের মধ্যে লুকিয়ে পড়ছে। হঠাৎ নেকড়ে আর কুকুরের গর্জন শোনা গেল। বিচিত্র কণ্ঠের গোঙানি শুনে থালকেভ যন্ত্রচালিতের মতো রাইফেলটাকে বাগিয়ে ধরল। গুলির শব্দে লর্ড গ্লেনারভান
আর রবার্ট হুড়মুড় করে উঠে বসে পড়লেন। উভয়ের চোখে মুখে আতঙ্কের ছাপ। থালকেভ বলল, একটা আগুয়ারাস উৎপাত জুড়ে দিয়েছিল, পম্পাসের লাল নেকড়ে, খুবই হিংস্র, এক গুলিতেই খতম করে দিয়েছি। ব্যাস, আর যাবে কোথায়? প্রায় 100 নেকড়ে একসঙ্গে তর্জন গর্জন জুড়ে দিল। তাদের মাথা শেয়ালের মতো আর ধরটা দেখতে কুকুরের মতো। রাতের অন্ধকারে যা পায় ছিঁড়ে ফেড়ে খায়। ভোরের আলো ফুটলে তাদের টিকির নাপালও পাওয়া যায় না। থালকেভ আগুন জ্বেলে খোয়ারের মুখ বন্ধ করে দিল। এবার শুরু করল বন্দুকের আওয়াজ। নেকড়ে দল ঝটপট খোয়ারের পেছনে চলে গেল। কাঠের খুঁটি উপড়ে ফেলার চেষ্টা করতে লাগলো। থালকেভ এবার এক লাফে ঘোড়ার পিঠে চেপে বসল। ঘোড়ায় চেপে সে নেকড়েগুলোকে দূরে টেনে নিয়ে যেতে লাগলো। ঘোড়া এতই ক্ষিপ্র গতিতে ছুটতে লাগলো যে নেকড়ের দল শত চেষ্টা করেও তাকে ধরতে পারল না। ভোর হতে আর দেরি নেই। তখন রবার্ট সবার অলক্ষ্যে অন্য একটা ঘোড়ায় চেপে থালকেভকে অনুসরণ করল। পাজালেন হঠাৎ দেখলেন রবার্ট ঘোড়ায় চেপে ছুটে চলেছে। তিনি অন্য একটা ঘোড়া নিয়ে তৎক্ষণাৎ তার পিছন পিছন ছুটলেন। ভোরের আলো ফুটে উঠলে পাজালেন আর রবার্ট ফিরে এলো। গ্ল্যানারভান বললেন, কি ব্যাপার রবার্ট, তুমি এ বিপদের মুখে হঠাৎ ঘোড়া নিয়ে বেরিয়ে গেলে কেন? যে কোনো সময় হিংস্র নেকড়ের খপ্পরে পড়ে যেতে চেয়ে। রবার্ট বলল, বিবেকের তাড়নায় আমাকে যেতেই হলো। আমার বিপদে নিজের প্রাণের মায়া বিসর্জন দিয়ে সে আমাকে রক্ষা করেছিল, আর আপনি আমার বাবাকে উদ্ধার করতে চলেছেন বলে আমি নেকড়েগুলোকে তাড়িয়ে আপনার প্রাণ রক্ষা করলাম, নইলে নিজেকে বড্ড অপরাধী মনে হতো। সকালে একটু বেলা পড়লে অভিযাত্রীরা আবার পথে নামলেন। 3রা নভেম্বর পম্পাসের সীমান্তে পৌঁছল। 22 দিনে মোট তারা 450 মাইল অতিক্রম করেছে, অর্থাৎ আজ পর্যন্ত যাত্রাপথে 3 ভাগের 2 ভাগ পথ পেরিয়ে এসেছে। একটা রহস্যের সমাধান করা কিছুতেই সম্ভব হল না। থালকেভও কোনো কিনারা করতে পারল না। এ পরিবেশে ইন্ডিয়ানদের ঘোরাফেরা করতে দেখা যায়, কিন্তু আজ পর্যন্ত একটা ইন্ডিয়ানকেও অভিযাত্রীরা দেখতে পেল না। একদিন অবশ্য অস্ত্রশস্ত্র সহ 3 জন রেড ইন্ডিয়ানকে মুহূর্তের জন্য দেখতে পেয়েছিল। অভিযাত্রীদের দেখা মাত্র ঝট করে গা ঢাকা দিয়েছিল। ব্যাপারটা কারোরই মাথায় এলো না, এমনকি থালকেভও কোনো সদুত্তর দিতে পারল না। এখন তো উত্তরে বায়ুর দাপট নেই, তাই মেজর পাজালেনকে ব্যাপারটা সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। পাজালেন মুখ বিকৃত করে বললেন, এরা মোটেই গচস নয়, ঠিক যেন গুন্ডাদের মতো দেখতে সবাই। কথার মোড় ঘুরিয়ে থালকেভ বলল, হুজুর, আরও 60 মাইল গেলে আমরা ইন্ডিপেন্ডেন্স ফোর্টে হাজির হব। সেখানে পৌঁছে খোঁজখবর করে দেখা যাবে ক্যাপ্টেন গ্রান্টকে যারা কয়েদ করে রেখেছে তাদের হদিস যদি মেলে। তার কথায় অভিযাত্রীরা আশ্বস্ত হল। 6 নভেম্বর পথের ধারে কিছু সংখ্যক স্যালডেরোস দেখা গেল। এগুলো মাংসের নুন মাখানোর ঘাঁটি, কিন্তু কোনো মানুষের টিকি দেখা গেল না। লতার দড়ির ফাঁস পরিয়া ষাঁড়, গরু, বুনো ছাগল আর ভেড়াকে নিয়ে এসে জবাই করা হয়। নাড়িভুড়ির লোভে 60 মাইল দূর থেকে শকুনের পাল উড়ে আসে। ভোটকা গন্ধে কাছে যাওয়া তো দূরের ব্যাপার, 2-1 মাইলের মধ্যে যায় কার বাপের সাধ্যি। অভিযাত্রীরা একসময় ইন্ডিপেন্ডেন্স ফোর্টের ভাঙাচোরা প্রাচীরের গায়ে হাজির হল। সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 ফুট উঁচুতে অবস্থিত এই স্থানটা সিয়েরা টান্ডেল নামে পরিচিত। বাইরে থেকে পোর্টটাকে পরিত্যক্ত বলেই মনে হয়েছিল, কিন্তু ভাঙা প্রাচীর দিয়ে অভিযাত্রীরা ভেতরে ঢুকেই রীতিমতো স্তম্ভিত হয়ে গেল। দেখল একদল কুচোকাচা কুচকাওয়াজ করছে, একটা করে প্যান্ট পরনে, বেল্ট বাঁধা, খালি গা, ফরাসি ঢঙে ইয়া লম্বা তরবারি আর বন্দুক নিয়ে কসরত করে চলেছে। সবার মুখের আদল দেখে মনে হলো সবাই একই পরিবারভুক্ত। তারা সংখ্যায় 13 জন। এখানকার রীতি এটাই, এক এক পরিবারের 9টা ছেলে মেয়ে তো আঁখ ছাড়াই দেখা যায়। পোর্টটার মালিক সার্জেন্ট ম্যানুয়েল একসময় ফরাসি ছিলেন। স্থানীয় মেয়ে বিয়ে করে ঘর বেঁধেছেন। তার সঙ্গে কথা বলে ক্যাপ্টেন গ্রান্টের পাত্তা মিলল না। তবে পয়ুচিস সম্প্রদায়ের ইন্ডিয়ানরা কয়েক বছর আগে একজন ফরাসি আর একজন ইতালিয়ানকে বন্দি করে নিয়ে এসেছিল। সুযোগ বুঝে ফরাসি লোকটি চম্পট দেয়, আর বেচারা ইতালিয়ানটাকে কোতল করে। তারা কিন্তু মোটেই ইংরেজ নয়। কথাটা শোনা মাত্র পাজালেন সোল্লাসে লাফিয়ে উঠে বললেন, আরে বাস,
এতদিন তবে ভুল কথা জানতাম, এখন বুঝলাম তাদের একজনের নাম মার্কো ভাজেলো আর অন্যজনের নাম গুইনার্ড। থালকেভ ভুল খবর দেওয়ার জন্য যার পরনাই লজ্জিত হল। ইন্ডিয়ানদের সাধারণত এরকম ভুল হওয়ার কথা নয়। সার্জেনি রহস্যটা খোলাসা করে দিলেন, কেন রেড ইন্ডিয়ানদের চোখে পড়ছে না। বুয়েন্স আরিয়ান আর প্যারাগুয়েনরা নিজেদের মধ্যে যুদ্ধে মেতেছে, রেড ইন্ডিয়ানরা সুযোগে সদ্ব্যবহারে মেতেছে। উভয় সম্প্রদায়ের জিনিসপত্র বেপরোয়াভাবে লুটপাট করছে। তবে এটুকু অন্তত জানা গেল, রেড ইন্ডিয়ানদের হাতে ক্যাপ্টেন গ্রান্ট কয়েদ হননি। পাজালেন আবার বোতলে পাওয়া কাগজগুলো পাঠ করতে লাগলেন। সেগুলোর বক্তব্য উদ্ধার করতে কোনো না কোনো ভুলচুকও হতে পারে। তার বিশ্বাস, ক্যাপ্টেন গ্রান্ট কোথায় রয়েছেন তা হদিস করতে পারবেনি। সেখান থেকে 150 মাইল দূরে আটলান্টিক পথের পাশে খরগোশ দেখতে পেয়ে কুসংস্কারের দাস নাবিকরা আগেই আশঙ্কা করেছিল বিপদ সামনে ওত পেতে রয়েছে। কার্যত হলো তাই। দেখা গেল লম্বা লম্বা ঘাসের ফাঁক দিয়ে জোড়া জোড়া ষাঁড়ের শিং উঁকি দিচ্ছে। তেড়ে এসে ভুঁড়ি ফাঁসিয়ে দিতে তাদের জুড়ি নেই। কোনো রকমে খুঁজে একটা রাঞ্চতে রাত্রিটুকু কাটানো গেল। মুষলধারে বৃষ্টি নামল। আবার যাত্রা শুরু করলো অভিযাত্রীরা। কিন্তু সমস্যা দেখা দিল ঘোড়াগুলোকে নিয়ে। বিপদাশঙ্কায় তারা এতই মুষড়ে পড়ছে যে তারা আর এগোতেই রাজি নয়। থেকে থেকে ষাঁড় বাঁকিয়ে দাঁড়িয়ে পড়ছে, থেকে থেকে ঘাড় বাঁকিয়ে দাঁড়িয়ে পড়ছে। হঠাৎ গম্ভীর গমগম শব্দ কানে এলো। মুহূর্তে নদীতে বান এলো। জলোচ্ছ্বাস, পানি তীর বেগে ধেয়ে আসতে লাগলো। বিপদ বুঝে থালকেভ সবাইকে বিশালায়তন একটা গাছে তুলে নিল। পানির তোড়ে থাউকা নামে ঘোড়াটা করুণ আর্তনাদ করতে করতে ভেসে যেতে লাগলো। থালকেভ গাছের ডাল থেকে লাফিয়ে ঝাপটে ধরল ঘোড়াটাকে। মানুষ আর ঘোড়া উভয়ই ভেসে যেতে লাগলো। আরও 40 মাইল যেতে পারলে আটলান্টিক মহাসাগরের দেখা পাওয়া যাবে। খাবারের ব্যাগ পানিতে ভিজে গেছে। মেজর ব্যাগটা তুলে সবাইকে দেখালেন। খাবার যা আছে আর মাত্র 2 দিন কোনো রকমে টেনে টুনে চলবে। ব্যাস, তারপরই নিরম্বু উপবাস। গাছের ডালে বসেই পাজালেন বললেন, আমেরিকা থেকে বেরিয়ে 37 ডিগ্রি সমান্তরাল রেখা আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে ক্রিস্তান দ্য আকুহান দ্বীপ অতিক্রম করে গুড হোপ অন্তরীপের 2 ডিগ্রি নিচ দিয়ে ভারত মহাসাগরে আমস্টারডাম আর সেন্ট পলস দ্বীপের ধার দিয়ে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার রাজ্যের উপর দিয়ে অনায়াসে। পাজালেনের মুখের কথা শেষ হবার আগেই গাছের দুটো ডালের ফাঁকে কাত হয়ে পড়লেন। সংজ্ঞা লোপ পেয়ে গেল তার। মেজর ঝট করে হাত বাড়িয়ে ধরে না ফেললে ঝপাত করে জলেই পড়ে যেতেন। সংজ্ঞা ফিরে পেয়ে পাজালেন রীতিমতো হায় হায় করে উঠলেন। আমি বোকার হদ্দ, সত্যি আমি বোকা। ক্যাপ্টেন যেখানে নেই ঠিক সেই জায়গাতেই আমরা হন্যে হয়ে তার খোঁজ করে মরছি। তিনি কোনোদিনই সেখানে যাননি। লর্ড গ্লেনারভান অত্যুগ্র আগ্রহ প্রকাশ করে বলে উঠলেন, ব্যাপার কি বলুন তো? কাগজগুলো ঘাটাঘাটি করে আপনি এমন কোনো গোপন রহস্য উদ্ঘাটন করলেন যার ফলে এমন জোর দিয়ে কথাটা বলতে পারলেন? পাজালেন বোতল থেকে পাওয়া কাগজ 3টার একটা লর্ড গ্লেনারভানের সামনে মেলে ধরে বললেন, দেখুন, আমরা এতক্ষণ অস্ট্রালকে পুরো শব্দ মনে করে দারুণ ভুল করেছি। আসলে এটা হবে অস্ট্রেলিয়ার অংশ। কারো কারোর মতে অস্ট্রেলিয়া একটা দ্বীপ হলে ভূগোলবিদদের কাছে সেটা কিন্তু একটা মহাদেশ। লর্ড গ্লেনারভান তৎক্ষণাৎ অস্ট্রেলিয়ায় যাওয়াই স্থির করে ফেললেন। কিন্তু ডানকান জাহাজ রয়েছে আটলান্টিক মহাসাগরে। তার কাছে পৌঁছতে পারলে তবেই অস্ট্রেলিয়ার দিকে যাত্রা করা সম্ভব। বন্যার পানি থাকায় অভিযাত্রীদের পুরো একটা দিন গাছের ডালে বসেই কাটাতে হলো। গাছের ডালে বসেই তারা ক্রমে রাতের অন্ধকার নেমে আসতে দেখল। রাত একটু গভীর হতেই তারা অবিশ্বাস্য এক দৃশ্যের মুখোমুখি হলো। টিপটিপে বৃষ্টির মধ্যে হঠাৎ রহস্যজনক একটা গুমগুম আওয়াজ তাদের কানে এলো। কারা যেন মাদল জাতীয় বাদ্যযন্ত্র বাজিয়ে এগিয়ে আসছে। কয়েকটা মশাল মিটমিট করে জ্বলছে। রহস্যটা ফাঁস করে দিলেন পাজালেন। মাদল মশাল কিছুই না, আসলে ঝাঁকে ঝাঁকে টিউকো পোকা উড়ে বেড়াচ্ছে। কারো কারোর কাছে এরা ফসফরাস পোকা নামে পরিচিত। 1 ইঞ্চির বেশি লম্বা, ঠিক যেন হিরে, জ্যান্ত হিরে। এখানকার আদিবাসী মেয়েরা গয়না তৈরি করে পড়ে। অন্ধকারেও ঝকমক করে। একটু বাদেই মুষলধারে বৃষ্টি নামল। সে কি বৃষ্টি! সবকিছু যেন ধুয়ে মুছে সাফ করে দেবে।
সকাল হলো। ঠিক তখনই দেখা গেল বানের পানিতে ভেসে যাওয়া থালকেব আর থাউকা নামক ঘোড়াটা দাঁড়িয়ে জলের টানকে কোনো রকম সামাল দিয়ে দুটো গাছের ফাঁকে আটকে গিয়ে তারা জীবন রক্ষা করতে পেরেছে। পানি সরে গেলে একটা পরিত্যক্ত ঝুপড়িতে আশ্রয় নিয়েছে। থালকেফ জানত বন্যার পানি নেমে গেলে অভিযাত্রীরা এ পথেই আসবে। অভিযাত্রীরা থালকেফের ঝুপড়িটাতেই কোনো রকমে রাত কাটালো। রাত্রি 8টায় তারা আটলান্টিক থেকে মাত্র 7 মাইল দূরবর্তী এক ফাঁকা জায়গায় হাজির হলো। ভেবেছিল এখান থেকে ডানকান জাহাজকে দেখা যেতে পারে। সবাই মিলে অনুসন্ধিৎসু দৃষ্টি মেলে দূরবর্তী সাগরের দিকে তাকিয়ে খোঁজাখুঁজি করল। বৃথা চেষ্টা। জাহাজ তো দূরের কথা, জাহাজটার মাস্তুলটা পর্যন্ত কারোর নজরে পড়ল না। ফাঁকা মাঠেই অভিযাত্রীরা রাত কাটাতে বাধ্য হলো। ভোরে আবার সমুদ্রের দিকে উকিঝুঁকি মারতে লাগলো। হ্যাঁ, এবার দেখতে পেয়েছে। তাদের বাঞ্ছিত জাহাজ ডানকান দেখতে পেল। থালকেফ কয়েকবার বন্দুকের ফাঁকা আওয়াজ করল। কাজ হয়েছে মনে হলো। একটু বাদেই কালো মতো একটা বস্তুকে দেখা গেল। হ্যাঁ, অনুমান অভ্রান্ত। একটা নৌকা তরতর করে এগিয়ে এসে অভিযাত্রীদের সামনে দাঁড়ালো। অভিযাত্রীরা হুড়মুড় করে নৌকায় উঠে পড়ল। কিন্তু থালকেফ তার প্রিয় ঘোড়া থাউকাকে নিয়ে তীরে দাঁড়িয়ে রইল। সে আর যাবে না। এটা তার দেশ, কাছেই তার বাড়ি। অভিযাত্রীরা দক্ষিণ আমেরিকা অভিযান সেরে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে এগিয়ে চলল। গল্পের সমাপ্তি এখানেই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।